সোসাইটি এমন ভাবে মানে বিন্যাস হয়েছে। আমি ম্যাম আপনার কাছে আসবো। দেখুন সবাই তো চাকরি মানে এই 26,000 প্রায় 26,000 পুরো প্যানেলটাই তো বাতিল হয়েছে। এখান থেকে যোগ্যকে সাধারণ মানুষ একদম মানে পাড়ার একজন ধরুন কোনো দাদা কাকা জ্যাঠা বা আপনি যেই স্কুলে পড়ান সেই স্কুলের পাশে যারা থাকেন বা যে সমস্ত বাচ্চাদেরকে আপনারা পড়ান তাদের অভিভাবকরা তারা তো বুঝতে পারছেন না যে আপনি মানে যোগ্য না অযোগ্য। এই ব্যথাটা কত বড় ব্যথা। কথা নয়, সেটা আমাদেরকে শুনতে হয়, বিভিন্ন সময় শুনতে হয়। আপনি যেন কোন ব্যাচে, আমাদের বলতে লজ্জা হয় যে আমরা 2016 ব্যাচের। 2016 কথাটা বললেই লজ্জা হয়। এবং আমি পার্সোনালি আমার কথা বলছি, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি যাদবপুর ইউনিভার্সিটিতে থেকে ম্যাথমেটিক্স নিয়ে 2008 সালে, সেটা আজকের কথা নয়। 2010-এ যাদবপুর ইউনিভার্সিটি থেকে ম্যাথমেটিক্সে আমি এমএসসি কমপ্লিট করেছি, আর 2011-তে বিএড করেছি, পুরোটাই আমার যাদবপুর ইউনিভার্সিটি থেকে। তারপরে 2011 থেকেই আমি শুরু করি ডাব্লিউবিউটির আন্ডারে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ানো। সেখানে 9 বছর কাজ করার পরে সেটাতে রেজিগনেশন দিয়ে আমি এখানে জয়েন করি। আর আজকে আমাকে এই রেজিগনেশন দিয়ে যে জয়েন করি সেটা হলো আমার লেফট আইয়ের ভিশন চলে যায়। তো আমার সেই ক্রাইসিসের জন্য, যেহেতু এখানে না যদি আমার রাইট আইয়ের ভিশনও চলে যায়, তো আমাদের সরকারি জায়গায় যেমন ব্লাইন্ড টিচার্সদেরও একটা সুবিধা রয়েছে, কিন্তু বেসরকারি জায়গায় কিন্তু সেটা নেই, এটা ফ্যাক্ট। তো যখন আমি চান্স পাই তখন আমি সেটা সিকিউরিটি পারপাসে আমি কিন্তু শিফট করে যাই। ওখানে থেকে স্যালারি কিন্তু হিউজ কম এখানে, এবং সম্মানও কম। সেই হিসেবে কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমি অ্যাসিস্ট্যান্ট টিচার হয়েছি, কিন্তু আমার সিকিউরিটি পারপাসে আমি আসি, আর আজকে আমার জীবন শেষ। এবং শুধু তাই না, এই অসম্মানের শিকার আমরা শুরু থেকে হয়ে আসছি। যে 2016 ব্যাচ, আচ্ছা 2016-তে আরে আমাদের দোষটা কি? আজকে যদি আমার পড়ানোর ক্যাপাবিলিটির জন্য আপনার বাড়িতে আশেপাশে পাড়া প্রতিবেশী তাদের মধ্যেও তো মানে হয় না, যদি আপনি ধরুন যাচ্ছেন একটা ফিসফিসানি কথা হচ্ছে, একটা আলোচনা হচ্ছে, মানে সেই রকম সম্মুখীন হতে হয়েছে কখনো? এ বাবা কি হলো তাহলে, আচ্ছা যোগ্য অযোগ্য টাকা দিয়ে কি সবাই পেয়েছে? আচ্ছা, আমাকে ডিরেক্ট তো কোয়েশ্চেন করতে পারছে না, তাহলে তখন আমার সারা জীবনের মূল্যবোধটা, সারা জীবনে একাডেমিক কোয়ালিফিকেশনটা তো আমি বুকের মধ্যে চিটিয়ে ঘুরে বেড়াচ্ছি না। আমার একমাত্র পরিচয় আমি 2016 ব্যাচের ক্যান্ডিডেট, যেখানে যোগ্য অযোগ্য মিলে গুলে গেছে, যেখানে এখনো শুধু 26,000কে নিয়েই কথা হচ্ছে। কেন সেটা শুধু 19,000 আসবে না? তো এখানে আমাদের মান সম্মান একেবারেই নেই এখন, আর এখন তো চাকরিটাও নেই। স্যার আপনার কাছে আসি। রাজ্যের বিরোধী দলনেতা তিনি বিধানসভায় আজকে বলেছেন যে আমরা 26-এ যদি ক্ষমতায় আসি তাহলে 1 মাসের মধ্যে পুরো ডিটেলস আমরা বের করব, ওয়েমার শিট যে ম্যানিপুলেশন হয়েছে সেগুলোকে সব দেখব আমরা খতিয়ে, এবং যারা যোগ্য তাদেরকে আমরা চাকরি দেওয়ার ব্যবস্থা করব। আপনারা আজকে মুখ্যমন্ত্রীর কথা শুনেছেন, হয়তো সেই সময় বিরোধী দলনেতার কথা আপনারা শুনতে পাননি, কিন্তু আমরা যেটা শুনতে পেয়েছি আপনাদের জানালাম। আপনার কি মনে হয়, মানে এটা কি মানে ফ্রুটফুল হবে, বা এটা কি মানে এর মধ্যে অনেক ইফস অ্যান্ড বাটস রয়েছে? 2026-এ যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে এটা করবেন এরকম বলছেন, আপনার কি রিয়াকশন? বিরোধী দলনেতাকে, উনি আমাদের রাজ্যের বিরোধীদের প্রধান। আজকে রাজ্যে এত বড় একটা দুর্নীতি হয়েছে, উনি সংবাদ মাধ্যমে বলছেন যে 19,000 যোগ্য ছেলে জলাঞ্জলি হলো। তাহলে উনি তো আমাদের সংবিধানের মধ্যে, আমাদের বিধানসভার মধ্যে উনি একটা প্রস্তাব তুলতে পারেন, এই যোগ্য ছেলেদেরকে বাঁচানো হোক, মুখ্যমন্ত্রীকে তো জানাতে পারেন, বা উনি নিজের তরফ থেকে বা নিজের পার্টির তরফ থেকে আলাদা করে একটা তো কমিটি গঠন করে বা একটা আইনজীবী প্যানেল দিয়ে আমাদেরকে বাঁচানোর চেষ্টা করতে পারেন। উনি সেটা এখন করছেন না, উনি বলছেন ক্ষমতায় এলে। আজকে বেশ কয়েকজন যোগ্য প্রার্থীর সঙ্গে, যোগ্য যাদের চাকরি গেছে চাকরিহারাদের সঙ্গে কথা বলেছেন, এবং বলেছেন আমরা বিজেপির এমএলএরা আমাদের মাইনের থেকে টাকা দিয়ে যা লিগ্যাল প্যানেল দরকার হয় আমরা সেই সাহায্যটা করব। কিন্তু উনি ক্ষমতায় এলে কেন বলছেন? উনি এখনই করুন। আমরা কি ভোটের বস্তু, আমরা ভোটের সংখ্যা? উনি এখনই করতে পারেন তো আমাদের জন্য, উনি তো আমাদেরকে আহ্বান করতে পারেন, আমরা যাবো ওনার কাছে। আমরা যাব না বলছি না, আমাদেরকে যেই সুধারা দেখাতে পারবে, যেই পথ দেখাতে পারবে, সে যে কোনো দলের হোক, বিরোধী দলের হোক, সরকারের হোক, সিপিএমের হোক, কংগ্রেসের হোক, যেই ডাকবে আমরা প্রত্যেকের কাছে যাব। আমরা বলতে চাইছি আপনি এখনই করুন, ভোটের পরে, ভোটের আগে, 6 মাস পর, 9 মাস পর এ কথা শুনতে আমরা নারাজ। আমরা চাই উনি যদি সত্যিই আমাদের কথা ভাবেন
তাহলে উনি এখনই করুন ব্যবস্থা। কি করতে হবে অন্ততপক্ষে আমাদেরকে বলুন, আমরা আপনার কাছে যাব, আপনার কথা শুনবো আমরা, আপনি আমাদেরকে আশ্বস্ত করুন। বা আপনারা সমস্ত পক্ষই বলছেন যে আপনাদের ব্যাপারে আমরা প্রত্যেকেই সহানুভূতিশীল, তাহলে আপনারা সমস্ত পক্ষই যেহেতু এই ব্যাপারে প্রত্যেকেই সহানুভূতিশীল, সমস্ত পক্ষ এক কাছে হন, সর্বদলীয় বৈঠক করুন, কিভাবে রাজ্যের মেধাকে বাঁচানো যায়, স্কুলগুলোকে বাঁচানো যায়। কচিকাচারা স্কুলে কাঁদছে, আমাদের প্রিয় শিক্ষক স্কুল আসছে না, স্যার আপনি কেন আসছেন না, বারবার ফোন করছেন, গার্জেনরা ফোন করছেন, স্যার আপনি না বলে চলে গেলেন স্যার আমাদেরকে, আপনাকে হয়তো আমরা স্কুলে আর দেখতে পাবো না। তাহলে রাজ্য জুড়ে এই ক্রাইসিস চলছে, তাহলে আপনারা বসুন না, সমস্ত দল নির্বিশেষে আপনাদের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমাদের স্বার্থে, রাজ্যের স্বার্থে, শিক্ষা ব্যবস্থার স্বার্থে কচিকাচাদের মুখের দিকে তাকিয়ে আপনারা এক কাছে বসুন না, বসে আমাদের জন্য কি ভাবা যায়, রাজ্যের শিক্ষা ব্যবস্থার জন্য কি ভাবা যায়, বা কচিকাচাগুলোর তাদের প্রিয় শিক্ষকগুলোকে আমি এই জায়গা থেকেই মানে আমরা আমাদের আলোচনার একদম শেষ মুহূর্তে আছি, আপনাদের তিনজনের কাছেই আসবো স্পেসিফিক ভাবে। সেটা হচ্ছে আজকে সিএম একটা কথা উল্লেখ করেছেন যে আপনারা এই সময়টায় আর কি, এই যতক্ষণ না লিগ্যাল প্রসিডিংস গুলো যা শুরু করা যাচ্ছে, আপনাদের কাছে আবেদন করেছেন মমতা ব্যানার্জি যে আপনারা স্কুলে যান, বাচ্চাদের পড়ান, মানে অনেকটা ওই স্বেচ্ছাসেবীর মতন কাজ করার জন্যই তিনি এই বার্তাটা হয়তো দিয়েছেন। তো আপনারা কি স্কুলে যাবেন, গিয়ে যেরকম ভাবে রেগুলার রুটিনে বাচ্চাদের পড়াচ্ছিলেন সেটা করবেন? মানে উনি যেটা বলেছেন যে ওই অর্ডার মানে যেটা সুপ্রিম কোর্টের যে রায়, সেটা হয়তো ইমপ্লিমেন্ট করতে হয়তো কিছু সময় লাগতে পারে, সেটা একটা প্রসেস আছে, সেটা 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে। তো বলছি যতদিন না সেটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে ততদিন আপনারা তো সাসপেন্ডেড নন, ততদিন আপনারা স্কুলে যেতে পারেন, পড়াতে পারেন এভরিথিং। আর সেই সময়কালে ওনাদের আইনজ্ঞ নিয়ে কিভাবে রিভিউ পিটিশন করা যায়, কিভাবে কিউরেটিভ পিটিশন করা যায়, কি ফাইন্ডিংস আছে, কি করা যায়, এগুলো নিয়ে আলোচনা করবেন। এইটা ওনাদের তরফ থেকে তথ্যটা এসছে। এবার এটা আমরা মানছি কি না মানছি সেটা অন্য ম্যাটার, সেটা আলাদা বিষয়, কিন্তু এই প্রস্তাবটা এসছে যে আপনারা যান, কন্টিনিউ করুন। আপনারা যাবেন মানে দেখুন, ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলতে পারি যে আমি যে পরিমাণ মানসিক এবং শারীরিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছি, আমার এই মুহূর্তে স্কুলমুখী হওয়ার মতো মানসিক আর শারীরিক পরিস্থিতি নেই। স্যার আপনার? আমারও মানসিক অবস্থা এবং শারীরিক অবস্থা একই রকম। আমি অলরেডি প্রিভিয়াস একটা জব ছেড়ে এসেছি, এখন সুপ্রিম কোর্ট মানে এই যে স্টেজটা খুবই বাজে একটা সময়। মানে শিক্ষক যারা তাদের আমরা মানে যাদের সঙ্গে আজকে কথা বললাম, তিনজনকে দেখেই কিন্তু এটা অন্তত বোঝা যাচ্ছে যে তারা কতটা মানসিক এবং শারীরিকভাবে বিধ্বস্ত। এবং এই রকম পরিস্থিতিতে আগামী দিনে কি হবে সেটা কিন্তু সময়ই বলবে।